এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের শহীদ প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের জানাজা নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। দাফন হবে আগামীকাল। ইরানের তাবরিজ ও কোম শহরের পর আজ তেহরানেও শহীদ প্রেসিডেন্টের শেষ বিদায় অনুষ্ঠানে মানুষের ঢল। সমবেদনা জানাতে তেহরানে এসেছেন বিশ্বের অর্ধ শতাধিক দেশের শীর্ষস্থানীয় নেতা। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ভারতে বাংলাদেশিরা হত্যা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এবং ভারতের তৃণমূল কংগ্রেসের পর এবার কংগ্রেস দলও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলার বলে আক্রমণ করেছে। প্রতিবাদ জানিয়েছে বিজেপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের জানাজা নামাজ পড়িয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। আজ সকালে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজা নামাজে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। জানাজা নামাজ শেষে শহীদদের প্রতি লাখো জনতা শ্রদ্ধা জানান। তেহরানে শেষ যাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে মরদেহগুলো তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে আজাদি স্কোয়ারে নিয়ে যাওয়া হয়। এ সময় মানুষের ঢল নামে। শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবিসহ নানা বক্তব্য লেখা প্লাকার্ড। এর আগে তাবরিজ ও কোম শহরেও শেষ যাত্রায় মানুষের ঢল নামে। প্রেসিডেন্ট ও সফর সঙ্গীদের শেষ যাত্রার কারণে আজ তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তেহরান থেকে আজ মরদেহগুলো আরেক শহর বীরজান্দে নেওয়া হয়। বীরজান থেকে মরদেহগুলো মাশহাদে গেলে সেখানেও জনগণ তাদের প্রতি আগামীকাল শ্রদ্ধা জানাবেন। সেখানে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মাশহাদ হচ্ছে প্রেসিডেন্ট রাইসির জন্মশহর। শেষ বিদায়ের অনুষ্ঠান শেষে মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের মাজার কমপ্লেক্সে প্রেসিডেন্টকে দাফন করা হবে। গত সোমবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও হেলিকপ্টারের অপর আরোহীরা শহীদ হন। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রাহমাতি ও ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম শহীদ হন। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের ৮ আরোহীর সবাই শহীদ হয়েছেন। এদিকে বিশ্বের ৫০টিরও বেশি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান এসেছেন। ইরাক, পাকিস্তান ও আর্মেনিয়া সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা তেহরানে উপস্থিত থেকে ইরানের জনগণ ও সরকারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া জানাজায় অংশ নেন এবং বক্তব্য রাখেন। তিনি ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গেও বৈঠক করেছেন। এ সময় সর্বোচ্চ নেতা বলেছেন, ফিলিস্তিন অবশ্যই বিজয়ী হবে এবং সব ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে। আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধি দলও আজকের জানাজা নামাজে অংশ নেন এবং শোক ও সমবেদনা জানান। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আজ সুদানিও আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ রাইসি ও তার সফর সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি তেহরান সফর করছেন। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে তিনি বলেন, ইরাকের জনগণ ও সরকারের পক্ষ থেকে ইরানের জনগণ ও সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। জনাব রাইসির অস্তিত্ব জুড়েই ছিল সততা, ইখলাস, পবিত্রতা, প্রচেষ্টা ও জনসেবার কারণে শহীদ রাইসির শেষ বিদায় অনুষ্ঠানে মানুষের ঢল নেমেছে বলে তিনি মন্তব্য করেন। বাইরের সকল চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক অটুট রয়েছে বলে
তিনি মনে করেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা তেহরানে এসে সমবেদনা প্রকাশের জন্য ইরাকি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা একজন অসামান্য ব্যক্তিত্বকে হারিয়েছি। প্রেসিডেন্ট রাইসি ছিলেন খুবই দক্ষ, যোগ্য ও আন্তরিক রাষ্ট্রনেতা। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী মোহাম্মদ মুখবের নির্বাহী বিভাগ পরিচালনার গুরু দায়িত্ব নিয়েছেন। তিনি ইরাক সরকারের সাথে সহযোগিতা অব্যাহত রাখবেন এবং চুক্তিগুলোর বাস্তবায়ন করে যাবেন। ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা পাশিনিয়ানো। এই বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা শোক ও সমবেদনা প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নীতি হচ্ছে আর্মেনিয়ার সঙ্গে ক্রমেই সম্পর্কের উন্নয়ন ঘটানো। অন্তর্বর্তী প্রেসিডেন্ট জনাব মুখবেরও দিক নির্দেশনা দিয়ে এই নীতি ও ধারা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন, ইরান ও আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক কৌশলগত, তবে এমন সম্পর্ক চায় না এমন পক্ষ রয়েছে। এ কারণে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো অত্যন্ত সতর্কতা ও মনোযোগের সাথে এগিয়ে নিতে হবে। আয়াতুল্লাহ খামেনি বলেন, আমাদের মরহুম প্রেসিডেন্ট আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কিত সীমান্ত সমস্যা এবং এটাকে ঘিরে যেসব ঘটনাবলী ঘটেছে সেগুলোর বিষয়ে অত্যন্ত সংবেদনশীল ছিলেন এবং এই সংবেদনশীলতা ও সতর্কতা অব্যাহত রাখতে হবে যাতে আমরা আমাদের নিজস্ব স্বার্থ সুরক্ষিত রাখতে পারি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে বাংলাদেশিরা হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের খবর নিশ্চিত হওয়ার পর আজ বুধবার ঢাকায় নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমপি আনোয়ারুল আজিমকে কলকাতার এক বাসায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। খুনের উদ্দেশ্য, কারা খুন করেছে, এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল হিটলার বলে আক্রমণ করেছিল তৃণমূল কংগ্রেস। আজ সেই পথেই হেঁটেছে কংগ্রেসও। দিন দুয়েক আগে এক সাক্ষাৎকারে মোদী দাবি করেছিলেন যে তার সরকারের কাজের প্রভাব 1000 বছর থাকবে। তারপরেই তার সঙ্গে হিটলারের তুলনা করে কটাক্ষ করেছিলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন। প্রধানমন্ত্রীকে নরেন্দ্র হিটলার মোদী সম্বোধন করেন তিনি। আজ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া সিনতে সাংবাদিক বৈঠকে বলেন, বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে প্রচার করে যে মোদীকে ঈশ্বরের অবতার হিসাবে প্রতিষ্ঠার চেষ্টাও চালায় তারা। এবার মোদী নিজেও বলছেন তিনি পরমাত্মার প্রেরিত দূত। একইভাবে হিটলারের প্রচার যন্ত্র তাকে ঈশ্বরের দূত বলত। বিশ্বের সমস্ত স্বৈরতান্ত্রিক নেতাদের এটা সাধারণ লক্ষণ। নিজেদের ব্যর্থতা ঢাকতে এভাবেই তারা দেবত্ব আরোপ করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোদী বলেছিলেন, যতদিন মা বেঁচে ছিলেন ততদিন আমার মনে হতো আমি মাতৃগর্ভে জন্মেছি, কিন্তু মা চলে যাওয়ার পরে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। আমার মধ্যে এই যে এত প্রাণ শক্তি তা ঈশ্বর আমাকে দিয়েছেন, কোনো কাজ করিয়ে নেবেন বলেই তিনি এটা দিয়েছেন। ইউরোপের প্রথম দেশ হিসেবে নরওয়ে ঘোষণা করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে দেশটি ওই 2 ব্যক্তিকে গ্রেফতার করবে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড মঙ্গলবার অসলে বলেন, হেগের আদালত যদি গ্রেফতারি পরোয়ানা জারি করে তাহলে তারপর নেতানিয়াহু বা গ্যালান্ট নরওয়েতে প্রবেশ করলে তাদেরকে গ্রেফতার করা হবে। এইডের বরাত দিয়ে নরওয়ের একটি অনলাইন পত্রিকা জানায়, নেতানিয়াহু নরওয়ে সফরে আসলে তাকে আটক করে হেগের আদালতের কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রী বলেন, নরওয়ের
আইনে সুস্পষ্টভাবে বলা আছে, আইসিসি কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে তাকে আটক করে ওই আদালতের কাছে হস্তান্তর করতে হবে। তিনি আর বলেন, আমরা আশা করছি আইসিসিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশ একই কাজ করবে। আইসিসির চিফ প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানোর অভিযোগে গত সোমবার নেতানিয়াহু ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সুপারিশ করেছেন। শিগগিরই আইসিসির বিচারকদের একটি প্যানেল ওই সুপারিশ বিবেচনা করে আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নির্দেশ জারি করবে বলে আশা করা হচ্ছে। ইহুদিবাদ ইসরায়েলের পাশবিক হামলা এবং সরবরাহ বন্ধ থাকার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় খাদ্য বিতরণ বন্ধ করে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা আনরোয়া। এর ফলে চরম দুর্দশায় পড়া ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। মঙ্গলবার এই সংস্থা এক বিবৃতিতে বলেছে, রাফার 24টি চিকিৎসা কেন্দ্রের মাত্র 7টি চালু রয়েছে এবং রাফা ও কেরেম শ্যালোম ক্রসিংয়ে ইসরায়েলি বাধার কারণে এসব কেন্দ্র আবার গত 10 দিনে কোনো চিকিৎসা সামগ্রীর সরবরাহ পায়নি। মানবাধিকার কর্মীরা ওই 2 ক্রসিং বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলি হামলার ভয়ে রাফা থেকে কয়েক লাখ মানুষ সরে যাওয়ার পর এখনও ওই শহরে অন্তত 10 লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার ইসরায়েলি গণহত্যায় উপত্যকা জুড়ে নারী ও শিশুসহ 85 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আন্তর্জাতিক উদ্বেগ ও সতর্কতা সত্ত্বেও রাফা শহরে স্থল আগ্রাসন চালাতে বদ্ধপরিকর দখলদার ইসরায়েল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ইরানি সমকক্ষ সৈয়দ ইব্রাহিম রাইসির শাহাদাতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার রুশ পার্লামেন্ট দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিনের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুকে বড় ধরনের ক্ষতি বলে মন্তব্য করেন। পুতিন বলেন, প্রেসিডেন্ট রাইসির মৃত্যু সবার আগে ইরানি জনগণের জন্য একটি বড় ক্ষতি। তিনি ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য একজন অংশীদার, আমাদের জন্য একজন আত্মবিশ্বাসী মানুষ, যিনি তার দেশের জাতীয় স্বার্থ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন ধনকুবেররা কি ফিলিস্তিনিদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে? এ সংক্রান্ত ফাঁস হওয়া কিছু খবর থেকে এ প্রশ্নের ইতিবাচক উত্তরই বের হয়ে আসছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন। পড়ে শোনাচ্ছেন আমির হোসেন। মার্কিন ধনকুবেররা কি ফিলিস্তিনিদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনা করছে? এ সংক্রান্ত ফাঁস হওয়া কিছু খবরে জানা গেছে, মার্কিন ব্যবসায়ী নেতারা এবং বিলিয়নিয়ররা তথা শত শত কোটি ডলারের মালিকরা গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে জনমতে প্রভাব ফেলতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছেন। তারা পুলিশ ব্যবহার করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিউ ইয়র্কের মেয়রকে আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ধনকুবেররা গাজার যুদ্ধের কাহিনী বদলে দিতে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে যোগ দিয়েছেন। জনমত পরিবর্তনের লক্ষ্য নিয়ে গত 12 অক্টোবরে চালু হওয়া এই গ্রুপের সদস্যদের মধ্যে রয়েছে স্টারবাকের প্রধান নির্বাহী কর্মকর্তা হোয়ার্ড শুলজ, ডেল কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতার ভাই জোশুয়া কুশনার। পুলিশ ব্যবহার করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন এই গ্রুপের সদস্যরা। এইসব তৎপরতা থেকে বোঝা যায়, সংবাদকে বিকৃত বা সেন্সর করা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্ত চিন্তা ও প্রতিবাদ দমনের চেষ্টা করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যা গণতান্ত্রিক নীতিমালার পরিপন্থী। হোয়াটসঅ্যাপের এই একই গ্রুপ
প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশকে সহায়তা দিতে প্রাইভেট বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব দিয়েছে। এ থেকে বোঝা যায় প্রতিবাদ বিক্ষোভ দমনের জন্য মার্কিন ধনকুবেরদের সম্পদ ব্যবহারের চেষ্টা চলছে। এই গ্রুপের সদস্য সংখ্যা 100-রও বেশি এবং গ্রুপটির নাম ইসরায়েলের চলমান ঘটনা প্রবাহ। দৈনিক ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপের এই গ্রুপটি চালু করেছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ব্যারি স্টার্নলেথ। তিনি একজন কর্মীর মাধ্যমে এই গ্রুপের চ্যাটে যুক্ত হন। ওই কর্মী গত অক্টোবর মাসে জানিয়েছেন গ্রুপটির দায়িত্ব বা মিশন হলো মার্কিন জনমতের যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে বিজয়ী হতে সহায়তা দেয়া, যদিও ইসরায়েল গাজার বাস্তব যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় 35,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং অবরুদ্ধ এই অঞ্চলের বেশিরভাগ মানুষই গৃহহারা হয়ে উদ্বাস্তু বা শরণার্থী হয়েছেন। দৈনিকটি আরো জানিয়েছে হোয়াটসঅ্যাপের এই গ্রুপের 12 জনেরও বেশি সদস্য বিলিয়নিয়ার বা শত শত কোটি ডলারের মালিক। যুদ্ধ চলাকালে এই গ্রুপের সদস্যরা ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য যুদ্ধমন্ত্রী বেনি গান্টস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল হার্টজুগের সঙ্গে প্রাইভেট অনেক বৈঠকে মিলিত হয়েছেন। এই গ্রুপের সদস্যরা এমন একটি ছায়াছবি নির্মাণে ইসরায়েলকে সহায়তা দিয়েছেন যে ছায়াছবিতে দেখানো হয়েছে গত 7 অক্টোবরে হামাসের অভিযানে প্রায় 1200 জন ইহুদিবাদী ইসরায়েলি নিহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা এই ছায়াছবি নির্মাণ করেছে। ওয়াশিংটন পোস্ট আরো জানিয়েছে স্টার্নলেথ গত নভেম্বর মাসে নানা গণমাধ্যম ও বড় বড় ব্যবসায়ীদের সহায়তায় হামাসের বিরুদ্ধে $5 কোটি একটি ক্যাম্পেইন চালু করেন। এই ক্যাম্পেইন বা সম্মিলিত প্রচেষ্টা ছাত্র আন্দোলন ও বাক স্বাধীনতার মোকাবেলায় কতটা প্রভাব ফেলেছে তা তদন্ত করা জরুরি। এইসব ঘটনা এটা স্পষ্ট যে অর্থনৈতিক ক্ষমতা রাজনৈতিক ও সামাজিক সিদ্ধান্তগুলোর উপর প্রভাব রাখতে সক্ষম, এবং এ জাতীয় প্রভাব স্বাধীনতা ও সামাজিক ন্যায় বিচারের জন্য ক্ষতিকর। তাই ক্ষমতা ও সম্পদের অপব্যবহার রোধ করতে পদক্ষেপ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।